একটা নীরব ট্রান্সফার উইন্ডো মনে হয় শেষ হলো ইউরোপের দলবদলের হিসেবটা যদি আমরা করি। যেই সামার ট্রান্সফার উইন্ডোতে আমরা দেখেছিলাম মানে রেকর্ড বিক্রি হয়েছে, প্লেয়ার কেনা বেচা হয়েছে, সেখানে এই উইন্টার ট্রান্সফারটা একদম কিন্তু সাইলেন্ট। শীতনিদ্রায় কিছুটা গিয়েছিল হয়তো ইউরোপের ট্রান্সফার উইন্ডো, কিন্তু তারপরও ঘটনা তার ভেতরে আছে, বেশ কিছু ঘটনাও ঘটেছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় ডিলটা আসলে কি হলো, ডেডলাইন ডেতেই বা কোন ধরনের ডিলগুলো আমরা দেখতে পেলাম? সম্ভবত লিভারপুলের জেরেমি জাকা, সেটাই সবচেয়ে বড় খবর হয়ে থেকেছে ডেডলাইন ডেতে। যদিও এই জাকাকে এই মুহূর্তে লিভারপুল পাচ্ছে না, কারণ তাকেই আবার লোনে রেনেতে তারা রেখে দিচ্ছে, নেক্সট সিজনে তাকে পাওয়া যাবে। এই জানুয়ারিতে উল্লেখযোগ্য ট্রান্সফারগুলো আমরা একটু দেখে নেই প্রিমিয়ার লিগের, এবং সেখানে আর্সেনাল তারাও মোটে ব্যতিব্যস্ত থাকে নেই। তারা যেখান থেকে জিনচেঙ্কো চলে গেছেন এবং ধারে মার্সেইতে গেছেন ইথান ননিয়েরি। অ্যাস্টন ভিলাতে স্ট্রাইকার ট্যামি আব্রাহাম এসেছেন বেসিকতাস থেকে। অ্যাস্টন ভিলারই আপডেট, 19 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আলিসনকে তারা দলে নিয়েছে। গ্রেমিও থেকে 10 মিলিয়ন পাউন্ডের আশপাশে খরচ হয়েছে অ্যাস্টন ভিলা থেকে। ধারে শেষ দিনে লিওন বেইলিকে আবার ফিরিয়েছে ভিলা ছেড়ে ডোনিয়েল মালান, তিনি রোমায় তো যোগ দিয়েছেন। এটা বেশ পুরনো খবর, আমরা এতদিন সেটা জেনেও গেছি। পরের পাতায় গেলে আমরা বোধহয় সেখানে লিভারপুলের ট্রান্সফারটাও খুঁজে পাবো। চেলসির আপডেটগুলো এরকম যে ওয়েস্ট হ্যামে ধারে গেছেন অ্যাক্সেল ডিসাইসি, পুরনো খবর। ফাকুন্দো বুয়েনানোতের সঙ্গেও ধারের মেয়াদ চেলসির শেষ। ব্রাইটনের ফুটবলারের সঙ্গে লোনে ডিল হয়েছে লিডস ইউনাইটেডের, আবার পারস্পরিক সমঝোতায় শেষ হয়েছে রাহিম স্টার্লিং এর সঙ্গে চুক্তি। লিভারপুল তাদের আপডেটটা হচ্ছে ওই যেটা আমরা বললাম, জেরেমি জাকা লিভারপুলে তিনি যোগ দেবেন আগামী মৌসুমে। লিভারপুল থেকে আবার তিনি ফিরবেন এই যখন পুরো সিজনটা শেষ হবে। যেরকমটা আমরা বোধহয় ধারণা করছিলাম বা আঁচ করছিলাম, সেরকমটাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো গেছে, কিন্তু সেখানে ম্যানচেস্টার সিটি সম্ভবত সবার চেয়ে এগিয়ে থাকবে। দুটো বড় সাইনিং তারা করেছে। একটা হচ্ছে বোর্নমাউথ থেকে তারা অ্যান্টোয়ান সেমেনিওকে নিয়েছে, যিনি এরই মধ্যে দুর্দান্ত করছেনও ম্যানচেস্টার সিটির জার্সিতে। ক্রিস্টাল প্যালেস থেকে 20 মিলিয়নে ডিফেন্ডার মার্ক গেইহিকে পেয়েছে ম্যানচেস্টার সিটি। অস্কার বব আবার চলে গেছেন ফুলহ্যামে। এই হচ্ছে সিটির আপডেট। টটেনহ্যামে তেমন কোনো তোড়জোড় নাই, গ্যালাগারকে ফিরিয়ে আনা হয়েছে ইংল্যান্ডে। টটেনহ্যামের জার্সি গায়ে তিনি এখন খেলছেন, এরই মধ্যে অ্যাসিস্টও তার করা হয়ে গেছে। ব্রেনান জনসন তিনিও চলে গেছেন ক্রিস্টাল প্যালেসে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে আর্সেনাল এই উইন্টার ট্রান্সফারে কোনো নতুন প্লেয়ার তারা কেনে নাই, ম্যানচেস্টার ইউনাইটেডও কেনে নাই। লিভারপুলেরও আসলে ধারণা করা হচ্ছিল ডেডলাইন ডেট ঠিক একদিন আগ পর্যন্ত যে তারাও হয়তো একটু সাইলেন্টেই থাকবে, কিন্তু তারা ওই শেষ পর্যন্ত ওই ডিলটা আসলে বাগিয়ে নিয়েছে। এর বাইরে যদি আপনি খেয়াল করেন, ম্যানচেস্টার সিটি কিন্তু ছিল সবচেয়ে অ্যাক্টিভ। আপনি প্রিমিয়ার লিগের যদি টপ 5 ক্লাবের হিসেবটা করেন, কারা সবচেয়ে বেশি টাকা খরচ করেছে, এখানে আপনি সবার ওপরে পাবেন ম্যানচেস্টার সিটিকে। তারা 84 মিলিয়ন পাউন্ড তারা খরচ করেছে। সেমানিও, মার্ক গেহি, এই দুইটা ডিলেই তো আসলে বড় ডিল হয়ে গেছে তাদের জন্য। ক্রিস্টাল প্যালেসও কিন্তু সেই তালিকায় আছে। ক্রিস্টাল প্যালেস শেষ দিনে এসে তারা সেই জায়গায় লার্সনকে তারা আসলে পিক করেছে। একই সাথে আপনি যদি খেয়াল করেন সেই জায়গাটার মধ্যে তারা 83 মিলিয়ন পাউন্ড খরচ করেছে। লিভারপুলের ওই একটাই সাইনিং, সেটাই 60 মিলিয়ন পাউন্ডের মতো তাদের খরচ হয়েছে। টটেনহ্যাম 47.8 মিলিয়ন পাউন্ড তাদেরও কিন্তু খরচ। এবং একই সাথে ওয়েস্ট হ্যাম, যে দলটার অবস্থা আসলে খুব একটা সুবিধাজনক জায়গায় তারা নাই, তাদেরও কিন্তু বেশ খানিকটা খরচ করতে হয়েছে। আদামা ট্রায়োরে এই দলটার মধ্যে এই সিজনে এই উইন্টারে যোগ দিয়েছেন, এবং একই সাথে কাস্তেলানোস তিনিও যোগ দিয়েছেন। ওয়েস্ট হ্যামে যে আদামা ট্রায়োরে যোগ দিয়েছেন সেটা আমরা শেষ ম্যাচে চেলসির সঙ্গে যাওয়া পর্যন্ত যখন লাফিয়ে সরে গেছেন ওই সময় আমরা টের পেয়েছি খুব ভালো মতো। কিন্তু লিভারপুল বোধহয় এই ক্ষেত্রে আরেকটু ব্যতিব্যস্ত থাকলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জায়গাকে পেতে পারতো। মানে রেনের এই সেন্টার ব্যাককে নিয়ে তো অনেক বেশি কথাবার্তা, অনেক বেশি আলোচনা। চেলসিতে তিনি প্রায় যোগ দিয়েই দিয়েছিলেন, তারপরে লিভারপুল সেই জায়গায় গেল এবং লিভারপুল ডিলটা শেষ পর্যন্ত নিজেদের পক্ষে নিতে পেরেছে। কিন্তু এই যে বাকি সময়টা, সেখানে আরেকজন সেন্টার ব্যাক থাকলে তাদের সুবিধা হয়তো হতো। মার্ক গেহিকে তারা এই সামার ট্রান্সফারে টার্গেট করেছিল, যেটা হয় নাই। তিনি গেছেন ম্যানচেস্টার সিটিতে। সিটি হয়তো এই জায়গা থেকে তাদের সেন্টার ব্যাকে ওই সামালটা দিতে
পেরেছে, তাদের খুব জরুরি ছিল একজন সেন্টার ব্যাক, হয়তো স্পেশালি যখন রুবেন দিয়াজ ইনজুরি হয়ে গেছেন, গাভার্দিওলের সিজনটাই প্রায় শেষ হয়ে গেছে, এরপরে গেইহি তাদের দলে শক্তি বাড়াবেন। মানে আগেরবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আমরা যেমন দেখেছি বেশ কিছু প্লেয়ার সাইন করেছেন পেপ গার্দিওলা, এইবারও তার ব্যতিক্রম হয় নাই। এইবারের প্রিমিয়ার লিগের সাইনিংগুলো দেখলে আপনি সবার আগে ম্যান সিটিকে এগিয়ে রাখবেন, কিন্তু বাকি সময় সেটা তাদেরকে কতখানি সাহায্য করবে দেখার বিষয়। এরই মধ্যে প্রিমিয়ার লিগের টাইটেল রেস থেকে বেশ কিছুটা দূরেও বোধহয় ম্যান সিটি চলে গেছে, স্পেশালি টটনাম হটস্পারের সঙ্গে 2-2 গোলে ড্র করার পরে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে হয়তো মার্ক গেইহি আরো বেশি ইম্প্যাক্ট রাখতে পারবেন। দেখেন লিভারপুলের এই জায়গায় একটা সেন্টার ব্যাক এই মুহূর্তে ইমিডিয়েটলি আপনার দরকার ছিল, কারণ আপনি হচ্ছে ইব্রাহিমা কোনাতে এবং হচ্ছে ফন ডাইকের বাদে আপনার হাতে আর কোনো অপশন ওইভাবেই নাই। জো গোমেজ আপনার ইনজুরিতে পড়ে গেছে, সুতরাং লিভারপুল এই ডিলটা করলো, কিন্তু সেটার জন্য তাদের অপেক্ষা করতে হবে তাদের পুরো দমে এই জায়গাকে পাওয়ার জন্য। অন্য যে ক্লাবগুলো রয়েছে আপনার হয়তো বা লাস্ট ডেতে সবার একটা অ্যাট্রাকশন ছিল মাতেতা প্রিমিয়ার লিগ ছাড়ছেন কিনা, সেই ডিলটা শেষ পর্যন্ত হয়নি, অনেক জলঘোলা হলো, ইনফ্যাক্ট হচ্ছে মেডিকেল টেডিকেল নিয়েও আসলে অনেক ঘটনা ঘটেছে। তারপরও এই ডিলটাই মানে আসলে ছিল ডেডলাইন ডেতে সবার আকর্ষণের কেন্দ্রে। এটা কখন হচ্ছে, কবে হচ্ছে, এসি মিলানে কি তিনি যাচ্ছেন নাকি যাচ্ছেন না, শেষ মুহূর্তে ইউভেন্টাসের নামও শোনা গেল, তার কোনোটাই কিন্তু হয়নি, তিনি থাকছেন তার আগের ক্লাবেই। মেডিকেলটা নাকি শেষ পর্যন্ত হয় নাই, মানে যতটুকু খবর। কিন্তু প্রিমিয়ার লিগের এইবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুব একটা চমকের কিছু সেখানে বোধহয় ছিল না, যেমনটা একই কথা বোধহয় প্রযোজ্য হবে লা লিগার জন্য। মানে লা লিগাতেও একমাত্র আতলেতিকো মাদ্রিদ বাদ দিলে ট্রান্সফারে খুব একটা ব্যস্ত ছিল না কোনো দলই। আতলেতিকোই সবচেয়ে বেশি সরব ছিল এবং তারা আদেমোলা লুকমানের সার্ভিসটা নিশ্চিত করে ফেলেছে। তারা এলচে থেকে দলে নিয়ে এসছে রদ্রিগো মেন্দোজাকে, যাকে স্পেনের ভালো প্রসপেক্ট ধরা হচ্ছে। আগামী দিনগুলোতে হয়তো স্পেনের মিডফিল্ড পজিশনে আমরা তাকে দেখতে পাবো। জিয়ামোকো রাসপাদোরিকে আবার আতালান্তায় তারা ফিরিয়ে দিয়েছে, একটা ইন্টারেস্টিং ডিল। তাকে ইতালি থেকে তারা নিয়ে এসেছিল, যে দামে নিয়ে এসেছিল ঠিক 6 মাস পরে তারা আতালান্তার কাছে সেই দামে আবার বিকিয়ে দিয়েছে। মেক্সিকান ডিফেন্ডার ওবেদ ভার্গাসকে নিয়ে এসছে তারা MLS থেকে। মার্ক আন্দ্রে টের স্টেগান জিরোনাতে গেছেন বার্সেলোনা থেকে। এইটা এইবারের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর হয়তো অন্যতম বড় খবর হয়ে থাকতে পারতো, যদিও জিরোনাতে গিয়ে তিনি আবার ইনজুরিতে পড়েছেন এবং টের স্টেগানের জার্মানির হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন বড় ধরনের হুমকির মুখে পড়ে গেছে। জাও কানসেলোকে ফিরিয়েছে বার্সেলোনা, ছেড়ে গেছেন দ্রো, যেটা তিনি গেছেন পিএসজিতে, আর রিয়াল মাদ্রিদ থেকে ধারে গেছেন লিওতে এনরিক। আতলেতিকো মাদ্রিদ সামার ট্রান্সফার উইন্ডোতেও সবচেয়ে বেশি খরচ করেছিল, উইন্টারেও ঠিক তাই। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সবাই হাত গুটিয়ে বসে থাকলো। বার্সেলোনা তবুও একটু ব্যস্ত ছিল, তারা আবার কানসেলোকে নিয়ে এসে ছাড়তে পেরেছে, ড্রোকে ছাড়তে পেরেছে। রিয়াল মাদ্রিদের তো কোনো এই মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গত কয়েক মৌসুম জুড়ে একবারও তারা প্লেয়ার সাইনিং। রিয়াল মাদ্রিদ তো আপনার এইবার আসলে ট্রান্সফার উইন্ডোতে ব্যস্ত ছিল কোচ পরিবর্তন নিয়ে। ওই কোচ নিয়েই তাদের যত সময় ক্ষেপণ হয়েছে সেই জিনিসটা তাদের করতেছে, এবং এরপর আরবেলোয়া নতুন এসে তিনি কোনো ড্রাস্টিক চেঞ্জ তিনি এই দলটার মধ্যে করতে চান নাই। একমাত্র এনরিকে যেহেতু তিনি গেম টাইম পাচ্ছিলেন না, এনরিক এর আগেই আসলে শিফট করে চলে গেছেন। আপনি লোকমানেরটা খেয়াল করুন, আতলেটিকো মাদ্রিদে তিনি যখন আসলেন এমন একটা মোমেন্টে আসলেন, ধরেন হচ্ছে যে আলভারেজ নেক্সট সিজন ছাড়ছেন কি ছাড়ছেন না সেই একটা গুঞ্জন রয়েছে। লোকমান আসলেন, সরলত এই দলটার মধ্যে অলরেডি আছেন, এবং লোকমান আপনার এমন একজন প্লেয়ার হয়ে গেলেন, মানে ইংল্যান্ডের এমন একজন প্লেয়ার হলেন যাকে আপনি ইউরোপের টপ 4 লিগে খেলা একমাত্র ইংলিশ প্লেয়ার হিসেবে কিন্তু আপনি তাকে পাচ্ছেন। প্রিমিয়ার লিগ খেলেছেন, সিরিয়া খেলেছেন, বুন্দেস লিগা খেলেছেন, এখন তিনি লা লিগায় আসছেন, এবং এইটা হয়তো আপনার আতলেটিকো মাদ্রিদকে ওই সামনের সাইডটাতে আরো স্ট্রং করবে। যখন আপনি আলভারেজের কাছ থেকে ওরকম গোল পাচ্ছেন না, তখন লোকমান হচ্ছে যখন আপনার এই দলটায় অ্যাড হচ্ছে, তিনি তো একটা ফাইন রানের মধ্যে আছেন। আফ্রিকান কাপ অফ নেশনসে তার কাছ থেকে আপনি 4টা গোল হচ্ছে গিয়ে দেখেছেন। ওই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে সেটা আতলেটিকো মাদ্রিদের একটা প্লাস পয়েন্ট হলো, কারণ তাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে, কোপা দেল রের ম্যাচ রয়েছে। ইনফ্যাক্ট আপনার সিমিওনে তো তার লাস্ট ডে ট্রেনিংটা একটু পিছিয়েও দিয়েছিলেন, তিনি কনফার্ম করতে চেয়েছিলেন লোকমানকে নিয়েই তিনি হচ্ছে এই যে কোপা দেল রের আগে ট্রেনিং সেশনটা কন্ডাক্ট করবেন। আতলেতিকো মাদ্রিদ যতই প্লেয়ার সাইন করাক না কেন, সব প্রশ্ন এখন উঠবে আসলে দিয়েগো সিমিওনেকে নিয়ে। সিমিওনের থাকা না থাকা নিয়ে এরই মধ্যে আলোচনা উঠে গেছে এবং তিনি দলটাকে নিয়ে বেশ চাপেও পড়ে গেছেন। সামার ট্রান্সফার উইন্ডোতে এত খরচ করার পরে সেগুলোর অনেকগুলো যে কাজে লাগে নাই তার প্রমাণ এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রাসপাদোরি যখন চলে গেছেন তাতে বোধহয় সেই ইঙ্গিতটা আছে। এবং এই যে আলভারেজ বা বাকি যারা আছেন, যারা আরো আগে এসছেন, তাদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সার্ভিসটা এই মুহূর্তে সিমিওনে পাচ্ছেন না। বারিওসের ইনজুরি নিয়ে একটু শঙ্কা ছিল, সেটা কিছুটা বোধহয়
হয় কেটেছে। আবার আপনি আলেক্স বায়ানার কথা চিন্তা করতে পারেন, এই মিডফিল্ডারের একেবারে সুপার ফ্লপ 6 মাসের হিসাব যদি আপনি করেন, সেখান থেকে আপনি তেমন কিছু এখনো পর্যন্ত পান নাই। গ্যালাগারও চলে গেছেন ওপাশে টটেনহ্যাম হটস্পারে, অনেকগুলো শূন্য স্থান আতলেতিকোতে তৈরি হয়েছে। এই কথাটাও যেমন সত্যি, কিন্তু যারা এসছেন তারাও যে খুব বেশি ইম্প্যাক্ট রাখতে পেরেছেন তেমনটা নয়। আলমাদার কথাই ধরুন না কেন, আলমাদাও এখনো পর্যন্ত অন অ্যান্ড অফ আছেন, তো নেই, এই আছেন, পরের বার আবার নাই। তো এইটা আসলে আতলেতিকোকে তেমন একটা হেল্প করছে না। আর বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এটা মোটামুটি এক্সপেক্টেড ছিল যে তারা জানুয়ারিতে খুব একটা প্লেয়ার টেয়ার বেরাবেন না, তবে কানসেলো ডিলটা হয়তো বার্সাকে হেল্প করবে, যেহেতু তিনি ডাইনামিক রাইট ব্যাক, লেফট ব্যাক, কখনো কখনো হয়তো সময়ের প্রয়োজনে সেন্টার ব্যাক হলেও তিনি কিছুটা ভূমিকা পালন করতে পারেন। ওই জায়গায় তো আপনার একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের হিসেব নিকেশ আসলে থাকছেই, যে আপনি নতুন একটা প্লেয়ারকে সাইন করতে গেলে ওই হিসেব নিকেশগুলো আপনাকে মেলাতে হয়। সেই কারণে আপনার এবার যদি আপনি টপ 5 লিগের ট্রান্সফারে কোন লিগ কত খরচ করেছে সেইখানেও কিন্তু আপনি দেখবেন লা লিগা অনেকটা পিছিয়ে। সবার উপরে প্রিমিয়ার লিগ 397 মিলিয়ন পাউন্ড তাদের খরচ, সিরিয়া 205 মিলিয়ন পাউন্ড, ফ্রেঞ্চ লিগ 88 মিলিয়ন পাউন্ড, বুন্দেসলিগা তারপরে এবং লা লিগা মাত্র 50.3 মিলিয়ন পাউন্ড, যার মধ্যে অর্ধেকটার উপরে আসলে গেছে লোকমানের ক্ষেত্রেই। বুঝেন তাইলে অবস্থাটা, মানে লা লিগা একদম সাইলেন্ট, একদম নীরব। তার মধ্যে আতলেতিকো মাদ্রিদ যদি না থাকতো তাহলে ঘটনাটা কি দাঁড়াতো। আর প্রিমিয়ার লিগ যা করে, প্রিমিয়ার লিগ বরাবরের মতোই তাই করেছে। মানে সামার ট্রান্সফার উইন্ডোতে তারা যা খরচ করেছিল তার সঙ্গে বাকিদের সেরিয়া, বুন্দেসলিগা, লা লিগা সব মিলালেও সেই টাকার অঙ্ক হয় না। এইবারের রেশিওটা হয়তো ঠিক অতখানি নয়, কিন্তু তারপরও প্রিমিয়ার লিগ খরচের তালিকায় বরাবরের মতো আরো একবার সবার উপরেই অবস্থান করছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিশ্চয়ই সবকিছু শেষ হয়ে যায় নাই, বাংলাদেশের ট্রান্সফারও তো সেখানে আছে। বাংলাদেশের ফুটবলাররা কেউ কেউ নতুন ক্লাবের খোঁজে থাকছেন, হয়তো ইউরোপের ডেডলাইন ডেটা শেষ হয়ে গেছে, কিন্তু ফ্রি এজেন্ট ফুটবলার যারা, তারা যে কোনো মুহূর্তে যে কোনো ক্লাবেই যোগ দিতে পারবেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যেসব ট্রান্সফার এরই মধ্যে হয়েছে উল্লেখযোগ্য, তার ভেতরে প্রথম কথা যেটা বলা দরকার যে কয়েকজন সিনিয়র ফুটবলার আসলে নতুন করে ক্লাব খুঁজবেন, যেমন কিউবা মিচেল অথবা আপনি ধরতে পারেন তারিক কাজী, ফাহমিদুলের ব্যাপারেও কথা হচ্ছে, সমিত সোমের ব্যাপারেও কথা হচ্ছে। তারা আর কি দেশের বাইরে আলটিমেটলি যে ক্লাব খুঁজবে। এবং বাংলাদেশেও কিন্তু 31 জানুয়ারি ছিল ট্রান্সফারের ডেডলাইন। সেই জায়গায় যা সবচেয়ে বড় যে ঘটনাগুলো, বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা নতুন কোনো ফুটবলারকে সাইন করাতে পারেনি। ব্রাদার্স ইউনিয়ন তারা টোটাল 10 জন ফরেন ফুটবলার নিয়ে খেলবে এইবারের লেগের বাকি অংশটুকু। সেখানে হচ্ছে একমাত্র তারা বেকে দিয়ারাকে রেখেছে আগের ফার্স্ট লেগ থেকে, বাকি 9 জনই নতুন। সেখানে 5 জন পাকিস্তান জাতীয় দলের ফুটবলার রয়েছেন এবং এরই সাথে গিনির 3 জন ফুটবলার এবং ক্যাসপার হক এই দলটার অ্যাট্রাকশনের মূলে থাকবে। আপনি জামাল ভুইয়াকে এই দলে পাচ্ছেন, আপনি ক্যাসপার হককে পাচ্ছেন, আপনি সঞ্জয় করিমকে যিনি পুলিশে এসেছিলেন কয়েক বছর আগে তাকেও আপনি এই দলে দেখতে পারবেন। অনিক এবং তার ভাইয়ের এনওসির ব্যাপারটা আসলে একটু ঝুলছে, হয়তো বা তাদের সেই সাপোর্টটা এই লেগে আপনি দেখতে পারবেন না। এর বাইরে বড় যে ঘটনা, সেনেগাল জাতীয় দলের সাবেক যে ফুটবলার ছিল রাসুলবা, তাকে পুলিশ কনফার্ম করেছিল, কিন্তু ঘটনা যেটা হয়েছে তাকে প্রি কন্ট্রাক্ট সাইন করানোর পর তাকে তার ফ্লাইট টিকিটও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সৌদি আরবের একটা স্তরে খেলতে যাচ্ছেন, সে কারণে তিনি তার ডিলটা ক্যান্সেল করেছেন শেষ দিনে, অর্থাৎ ডেডলাইন ডেতে। যে মোসেস ওদোকে, নাইজেরিয়ার ফরওয়ার্ড যিনি সিরিয়াতে খেলেছেন, এই এশিয়ান কন্টিনেন্টে খেলার এক্সপেরিয়েন্স রয়েছে, তাকে সাইন করিয়েছে পুলিশ এফসি। পিডব্লিউডি দলে ভিড়িয়েছে টোটাল সর্বমোট 3 জন ফুটবলারকে। ফর্টিস তারা আসলে ভুটান জাতীয় দলের উইঙ্গার দাওয়া তিশেরিং, তাকে নিজেদের দলে ভিড়িয়েছে। সবচেয়ে অন্য ট্রান্সফার উইন্ডোতে আপনি হচ্ছে বাংলাদেশেও দেখবেন বড় দলগুলো কিছু না কিছু হয়তো বদল করে। এইবার যেহেতু ওই 3 বড় দলের নিষেধাজ্ঞা, সে কারণে তারা একেবারেই নিশ্চুপ। অন্য দলগুলো তখন হচ্ছে যে সাফ কোটার সুযোগটা নিয়ে, আপনি ব্রাদার্সেরটাই খেয়াল করুন, তারা ফার্স্ট লেগে 4 জন নেপালি ফুটবলার নিয়েছিল, সবাইকে তারা বিদায় করে দিয়েছে, দিয়ে এবার নিয়ে আসলো আপনার 5 জন পাকিস্তানি ফুটবলার। আমরা হচ্ছে আপনার পাকিস্তানি ফুটবলারদের আধিক্য আমরা এবার দেখলাম বাংলাদেশের লেগে। তবে ওই 3 ক্লাব যখন থাকে না, অনুপস্থিত থাকে ট্রান্সফার বিজনেসে, তখন অনেকগুলো খবর আসলে বাদ পড়ে যায়। যেমন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কোনো প্লেয়ার দলে ভেড়ায়নি, একই কথা প্রযোজ্য মোহামেডানের জন্য আপনার একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মোজাফফরভ। তার বাবা অসুস্থ ছিলেন, তার মা কিছুদিন আগে মারা গিয়েছিলেন, তার মানে সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তিনি সেকেন্ড লেগটা আসলে ফিরছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে, কারণ তার রেজিস্ট্রেশন তো আপনার অলরেডি বাংলাদেশেই করা ছিল। সুতরাং ওই 3টা ক্লাব নতুন করে প্লেয়ার নিতে না পারলেও যেহেতু আগে রেজিস্টার্ড করা প্লেয়ার, সে কারণে মোজাফফরভকে মোহামেডান স্পোর্টিং ক্লাব সেকেন্ড লেগটা অন্তত পাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.